আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ওয়েলকাম টু মাই ক্লাস। আশা করি পরম করুণাময়ের অশেষ কৃপায় তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা যে যেখানেই থাকো ভালো থেকো, সুস্থ ও নিরাপদে থেকো, এই কামনা করি পরম করুণাময়ের কাছে। তোমাদের সাথে আছি আমি তানিয়া আফরোজ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, গভর্নমেন্ট বাংলা কলেজ, মিরপুর, ঢাকা। আজ আমি বিবিএ অনার্স থার্ড ইয়ারের ব্যবস্থাপনা এবং মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের সাথে একটি ক্লাস করব। তোমাদের একটি কোর্স হচ্ছে ট্যাক্সেশন ইন বাংলাদেশ বা অডিটিং অ্যান্ড ট্যাক্সেশন। এই কোর্সটির একটি কমন চ্যাপ্টার নিয়ে আমি আজ আলোচনা করব। যে চ্যাপ্টার বা অধ্যায় নিয়ে আমি আজ আলোচনা করব সেটি হচ্ছে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ বা সিকিউরিটির সুদ খাতে আয়। আজকের ক্লাসের আলোচ্য বিষয়সমূহ হল সিকিউরিটির সুদ খাতে আয়, সিকিউরিটির সুদ হতে আয়ের আওতা, সিকিউরিটির সুদের ওপর কর ধার্যের ভিত্তি, সিকিউরিটির শ্রেণীবিভাগ, শূন্য কুপন বন্ড, করমুক্ত এবং করযোগ্য সরকারি সিকিউরিটির মধ্যে পার্থক্য এবং সর্বশেষ পর্যায়ে সমস্যা। শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো এখন আমরা আলোচনায় ফিরে যাই। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটির সুদ খাতে আয় বলতে কি বোঝায়। সিকিউরিটির সুদ খাতে আয় বা ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। প্রথমেই আমরা জেনে নিই আয়কর অধ্যাদেশে সিকিউরিটির সুদ খাতে আয় সম্পর্কে কি বলা হয়েছে। 1984 সালের আয়কর অধ্যাদেশের 20 ধারায় একজন করদাতার মোট আয়ের যে প্রধান 7টি খাত রয়েছে এর মধ্যে দ্বিতীয় অন্যতম খাত হচ্ছে সিকিউরিটির সুদ খাতে আয়। একজন করদাতা তার তহবিল বিভিন্ন প্রকার সিকিউরিটিতে বিনিয়োগ করতে পারে। এই সিকিউরিটি থেকে প্রাপ্ত আয় 1984 সালের আয়কর অধ্যাদেশের 22 ধারা অনুযায়ী করদাতার সিকিউরিটির সুদ খাতে আয়ের অন্তর্ভুক্ত হবে। সালের আয়কর অধ্যাদেশের 22 ধারার বিধান অনুসারে সরকারি সিকিউরিটি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা অন্য কোনো কোম্পানি কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটি বা ঋণপত্র হতে যে সুদ পাওয়া যায় তাকে
সিকিউরিটি সুদ খাতে আয় বলা হয়। সিকিউরিটি সাধারণত দু ধরনের হতে পারে: জনসাধারণের নিকট হতে ঋণ গ্রহণের উদ্দেশ্যে সরকার কর্তৃক ইস্যুকৃত অঙ্গীকারপত্র বা প্রতিজ্ঞাপত্র, ট্রেজারি বিল, স্টক সার্টিফিকেট, বাহক বন্ড, সরকারি ঋণ ইত্যাদিকে সরকারি সিকিউরিটি বলা হয়। বাণিজ্যিক সিকিউরিটি বলতে স্থানীয় কর্তৃপক্ষ অর্থাৎ পৌর কর্পোরেশন, জেলা পরিষদ, পোর্ট ট্রাস্ট এবং অন্যান্য বাণিজ্যিক কোম্পানি কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটি বা ঋণপত্রকে বোঝায়। তবে এসব সিকিউরিটি অবশ্যই টাকার বিনিময়ে ইস্যুকৃত হবে। অন্য কোনো প্রতিদানের বিনিময়ে এসব সিকিউরিটি ইস্যুকৃত হতে পারবে না। তাহলে আমরা বলতে পারি, সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটি বা ঋণপত্র হতে যে সুদ পাওয়া যায় তাকে সিকিউরিটি সুদ খাতে আয় বলা হয়। এখন আমরা আলোচনা করব সিকিউরিটির সুদ হতে আয়ের আওতা বা স্কোপ অফ ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। করদাতার আয়ের বিভিন্ন খাতগুলির মধ্যে সিকিউরিটির সুদ খাতে আয় অন্যতম। করদাতা সিকিউরিটি ও ঋণপত্র হতে যে আয় পায় তা তার সিকিউরিটির সুদ খাতে আয় হিসেবে গণ্য হয়। আয়কর অধ্যাদেশ এর 22 ধারা বিধান মোতাবেক নিম্নবর্ণিত আয় করদাতার সিকিউরিটির সুদ খাতে আয় হিসেবে চিহ্নিত হবে এবং গণনা করা হবে, যথা: 1 নম্বরে সরকারি সিকিউরিটি অথবা সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটি হতে করদাতা কর্তৃক গ্রহণযোগ্য সুদ, এবং 2 নম্বরে ঋণপত্র হতে আদায়যোগ্য সুদ অথবা স্থানীয় কর্তৃপক্ষ অথবা কোম্পানি হতে ঋণপত্র বা অন্য সিকিউরিটি হতে প্রাপ্ত সুদ। এক্ষেত্রে অবশ্য করমুক্ত সরকারি সিকিউরিটির এবং ঋণপত্রের সুদ ব্যতীত অন্যান্য সকল সিকিউরিটি সুদের উপর উৎসে কর কর্তন করা হয়। করদাতা যখন মোট আয় নির্ণয় করবে তখন প্রাপ্ত সুদের সাথে কর্তৃত্ব কর যোগ করবে। শিক্ষার্থীবৃন্দ, এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটির সুদের ওপর কর ধার্যের ভিত্তি বা বেসিস অফ ট্যাক্সেশন অন ইন্টারেস্ট অন সিকিউরিটিজ। সিকিউরিটির সুদ প্রাপ্ত হলেই কেবলমাত্র তা আয় বলে গণ্য হবে। প্রাপ্য বা প্রাপ্তব্য বা পাওয়ার অধিকার জন্মালেই তা আয় বলে গণ্য হবে না। প্রকৃতপক্ষে সিকিউরিটির সুদ খাতে আয় করদাতা যে বর্ষে প্রাপ্ত হবেন সেই বর্ষেই তা করযোগ্য হবে। করমুক্ত সরকারি লগ্নিপত্রের সুদ সম্পূর্ণ অকরধার্য, তাই এ ধরনের সুদকে মোট সুদে রূপান্তর করা হয় না এবং তা করদাতার মোট আয়ের সাথে যুক্ত হয় না। কিন্তু কর বাদ সরকারি সিকিউরিটির নিট সুদকে মোট সুদে রূপান্তর করে করদাতার মোট আয়ের সাথে যোগ করা হয়। ঋণপত্র বা বাণিজ্যিক সিকিউরিটির সুদ সর্বদাই মোট সুদ, তাই মোটাঙ্কিত করতে হয় না। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটির শ্রেণীবিভাগ বা ক্লাসিফিকেশন অফ সিকিউরিটিজ। আয়কর অধ্যাদেশের 22 এবং 51 ধারা এবং অর্থ আইন 2008, 2015 ও 2016 বিশ্লেষণ করলেই সর্বশেষ সিকিউরিটির শ্রেণীবিন্যাস সম্পর্কে ধারণা লাভ করা যায়। সর্বশেষ অর্থ আইন 2016 এ আয়কর অধ্যাদেশ 1984 এর ধারা 51 প্রতিস্থাপন করা হয়েছে। সেখানে বলা হয়েছে, প্রতিস্থাপিত বিধান অনুসারে সরকার ভিন্নরূপ কোনো নির্দেশনা প্রদান না করলে
সরকারি কোনো সিকিউরিটিজ বা সরকার কর্তৃক অনুমোদিত কোনো সিকিউরিটিজ যার উদ্ভূত আয় সিকিউরিটিজ এর সুদ আয় হিসেবে বিবেচিত। ইস্যু করার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ওই সিকিউরিটিজ ইস্যুর সময় মেয়াদান্তে প্রদেয় সুদ বা ডিসকাউন্টের উপর 5% হারে আপফ্রন্ট উৎসে আয়কর আদায় করবেন। তবে কোনো ইসলামী শরিয়া ভিত্তিক সিকিউরিটিজ এর বেলায় আপফ্রন্ট এর পরিবর্তে উক্ত সিকিউরিটিজ এর মুনাফা বা ডিসকাউন্ট পরিশোধ বা ক্রেডিট করার সময় দুটির মধ্যে যেটি আগে হবে 5% হারে উৎসে আয়কর কর্তন আদায় করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে সিকিউরিটির শ্রেণীবিভাগ দেখতে পাচ্ছি। সিকিউরিটি প্রধানত দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে সরকারি সিকিউরিটি এবং অপরটি হচ্ছে সরকার অনুমোদিত বা বাণিজ্যিক সিকিউরিটি। সরকারি সিকিউরিটি আবার দু ধরনের হতে পারে, যেমন করমুক্ত এবং করযোগ্য সরকারি সিকিউরিটি। সরকার অনুমোদিত বা বাণিজ্যিক সিকিউরিটিও দু ধরনের হতে পারে। একটি হচ্ছে করমুক্ত এবং অপরটি হচ্ছে করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি। করযোগ্য বাণিজ্যিক সিকিউরিটি আবার দুটি ভাগে বিভক্ত। একটি হচ্ছে কর অগ্রিম সুদ ভিত্তিক হলে এবং অপরটি হচ্ছে কর বাদ মুনাফা বা শরিয়া ভিত্তিক হলে। তাহলে চলো এখন আমরা আলোচনা করি সিকিউরিটি শ্রেণীবিভাগ সম্পর্কে। ক, সরকারি সিকিউরিটি বা গভর্নমেন্ট সিকিউরিটিজ। জনগণের নিকট থেকে ঋণ গ্রহণের উদ্দেশ্যে সরকার কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটিকে সরকারি সিকিউরিটি বলা হয়। এগুলোর মধ্যে রয়েছে ট্রেজারি বিল বা ট্রেজারি বন্ড, সরকারি প্রতিজ্ঞাপত্র, জাতীয় বন্ড ইত্যাদি। সরকারি সিকিউরিটি আবার দু ধরনের হতে পারে। একটি হচ্ছে করমুক্ত সরকারি সিকিউরিটি বা ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটিজ। যেসব সিকিউরিটির সুদকে সরকার করমুক্ত ঘোষণা করেছেন সেসব সিকিউরিটিকে করমুক্ত সরকারি সিকিউরিটি বলা হয়। এ সকল সিকিউরিটি হতে প্রাপ্ত সুদের উপর করদাতাকে কোনো কর দিতে হয় না। অর্থাৎ এ সকল সিকিউরিটি হতে প্রাপ্ত সুদের উপর উৎসস্থলে অথবা সুদ প্রাপ্ত হওয়ার পর কোনো পর্যায়ে করদাতাকে কোনো কর দিতে হয় না। এরূপ সুদ সম্পূর্ণ অকরধার্য, তাই সিকিউরিটির সুদের আয়ের উপর কোনো খরচ অনুমোদনযোগ্য নয়। এ ধরনের সিকিউরিটির উদাহরণ হল জাতীয় বন্ড, বিশেষ ট্রেজারি বন্ড বা ট্রেজারি বিল, বাহক বন্ড ইত্যাদি। সরকারি সিকিউরিটির আরেকটি ভাগ হচ্ছে করযোগ্য বা কর অগ্রিম সরকারি সিকিউরিটি বা ট্যাক্সেবল বা আপফ্রন্ট গভর্নমেন্ট সিকিউরিটিজ। যেসব সরকারি সিকিউরিটির সুদ হতে অর্জিত আয়ের ওপর করদাতাকে কর প্রদান করতে হয় তাকে করযোগ্য সরকারি সিকিউরিটি বলে। অর্থ আইন 2007, 2008, 2015 ও 2016 অনুসারে বর্তমানে করযোগ্য সরকারি সকল সিকিউরিটির উপর অগ্রিম কর কর্তন করা হয়। তাই বর্তমানে করযোগ্য সকল সরকারি সিকিউরিটি কর অগ্রিম সিকিউরিটি বলে বিবেচিত হবে। খ, সরকার অনুমোদিত বা বাণিজ্যিক সিকিউরিটি বা গভর্নমেন্ট অ্যাপ্রুভড অর কমার্শিয়াল সিকিউরিটিজ। সরকার অনুমোদিত কোনো বাণিজ্যিক বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত
সিকিউরিটিকে বাণিজ্যিক সিকিউরিটি বলে। বাণিজ্যিক সিকিউরিটি মূলত দুই প্রকার। 1 নম্বরে করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি বা শূন্য কুপন বন্ডের আয় বা ট্যাক্স ফ্রি কমার্শিয়াল সিকিউরিটিজ অর ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড। যেসব অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ বা আয়কে সরকার করমুক্ত ঘোষণা করেছেন সেসব সিকিউরিটিকে করমুক্ত বাণিজ্যিক সিকিউরিটি বলে, যেমন জিরো কুপন বন্ড। এরূপ বন্ডের আয় সম্পূর্ণ অকরধার্য। 2 নম্বরে করযোগ্য সিকিউরিটি বা ডিবেঞ্চার বা ট্যাক্সেবল সিকিউরিটি অর ডিবেঞ্চার। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক অনুমোদিত কোনো কোম্পানি বা স্থানীয় কর্তৃপক্ষ, যেমন সিটি কর্পোরেশন, পোর্ট ট্রাস্ট বা কোনো কোম্পানির পক্ষে অন্য কারো কর্তৃক ইস্যুকৃত সিকিউরিটিকে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি বা ঋণপত্র বলা হয়। অর্থ আইন 2016 অনুসারে এ ধরনের সিকিউরিটিকে দুই ভাগে ভাগ করা হয়। 1 নম্বরে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি বা আপফ্রন্ট ট্যাক্স কমার্শিয়াল সিকিউরিটিজ। যে সকল বাণিজ্যিক সিকিউরিটির ক্ষেত্রে সিকিউরিটি বিক্রি করার সময় এর মেয়াদ শেষে প্রাপ্য সুদ হিসাব করে অগ্রিম কর কেটে রাখা হয় তাকে কর অগ্রিম বাণিজ্যিক সিকিউরিটি বলে। সিকিউরিটি ইস্যুকারী কর্তৃপক্ষ যদি সুদভিত্তিক সিকিউরিটি ইস্যু করে তবে সেক্ষেত্রে সিকিউরিটি ক্রয়ের সময় ক্রেতাকে অগ্রিম কর পরিশোধ করতে হবে। 2 নম্বরে কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি বা লেস ট্যাক্স কমার্শিয়াল সিকিউরিটিজ। সরকার অনুমোদিত যে সকল সিকিউরিটির আয় বা মুনাফা অর্জিত হওয়ার পর অর্জিত আয় হতে উৎসস্থলে কর কেটে রাখা হয় তাকে কর বাদ বাণিজ্যিক সিকিউরিটি বলে। অর্থ আইন 2016 বলা হয়েছে কোনো ইসলামী শরিয়া ভিত্তিক সিকিউরিটিজ এর বেলায় আপফ্রন্ট এর পরিবর্তে উক্ত সিকিউরিটিজ এর মুনাফা বা ডিসকাউন্ট পরিশোধ বা ক্রেডিট করার সময় দুটির মধ্যে যেটি আগে হবে 5% হারে উৎসে আয়কর কর্তন আদায় করতে হবে। ক্রেতার কাছে প্রাপ্ত আয় নিট আয় হিসেবে গণ্য হয়। ক্রেতার মোট আয় নির্ণয় করার সময় নিট আয়কে মোট আয়ে পরিণত করে দেখাতে হয়। এক্ষেত্রে নিট আয়কে মোট আয়ে রূপান্তরের প্রক্রিয়া হল মোট আয় ইকুয়াল টু নিট আয় গুণ 100 বিয়োগ উৎসে কর্তনের হার বা নিট আয় গুণ 100 বিয়োগ 5। বর্তমানে উৎসে করের হার 5%। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি শূন্য কুপন বন্ড এবং শূন্য কুপন বন্ডের বৈশিষ্ট্য। তাহলে চলো আমরা আলোচনা করি শূন্য কুপন বন্ড বলতে কি বোঝায় এবং এর বৈশিষ্ট্য সমূহ কি। শূন্য কুপন বন্ড বা জিরো কুপন বন্ড যে বন্ডের লিখিত মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম এবং সুদ প্রদান করা হয় না তাকে শূন্য কুপন বন্ড বলে। বিক্রয় মূল্য এবং লিখিত মূল্যের পার্থক্যই বিনিয়োগকারীর মুনাফা। শূন্য কুপন বন্ডের বৈশিষ্ট্য বা ফিচার্স অফ জিরো কুপন বন্ড। শূন্য কুপন বন্ডের কিছু বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যসমূহ হলো 1 নম্বরে লিখিত মূল্য বেশি। 2 নম্বরে বিক্রয় মূল্য কম। 3 নম্বরে কোনো সুদ প্রদান করা হয় না।
4 নম্বরে, বিক্রয় মূল্য এবং লিখিত মূল্যের পার্থক্যই বিনিয়োগকারীর মুনাফা। 5 নম্বরে, মেয়াদ পূর্তিতে লিখিত মূল্য পরিশোধ করা হয়। 6 নম্বরে, বন্ডের মেয়াদ সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে। 7 নম্বরে, মালিকানা হস্তান্তরযোগ্য। 8 নম্বরে, এরূপ বন্ডের সুদ সম্পূর্ণ অকরধার্য। মূলত যখন সমমূল্যের নিচে উল্লেখযোগ্য পরিমাণ বার্তা প্রদান করার মাধ্যমে বন্ড বিলি করা হয়, তখন এগুলোকে জিরো কুপন বন্ড বলে। এ ধরনের বন্ডের আয় সম্পূর্ণ অকরধার্য। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি করমুক্ত এবং করযোগ্য সরকারি সিকিউরিটির মধ্যে পার্থক্য বা ডিফারেন্স বিটুইন ট্যাক্স ফ্রি অ্যান্ড লেস ট্যাক্স গভর্নমেন্ট সিকিউরিটিজ। সংজ্ঞাগত দিক থেকে যে সিকিউরিটি হতে প্রাপ্ত সুদের উপর করদাতাকে কোনো কর দিতে হয় না তাকে করমুক্ত সরকারি সিকিউরিটি বলা হয়। আর যেসব সরকারি সিকিউরিটির উপর করদাতাকে কর দিতে হয় বা উৎসস্থলে কর কর্তন করা হয় তাকে করযোগ্য সরকারি সিকিউরিটি বলা হয়। 2 নম্বরে, মোট আয়ের অন্তর্ভুক্তির দিক থেকে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ সম্পূর্ণ অকরধার্য, তা মোট আয়ের অন্তর্ভুক্ত হয় না। করযোগ্য সরকারি সিকিউরিটির সুদ সম্পূর্ণ করযোগ্য বিধায় তা মোট আয়ের অন্তর্ভুক্ত হয়। 3 নম্বরে, উৎসস্থলে কর কর্তনের দিক থেকে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদের উপর উৎসস্থলে কর কর্তন করা হয় না, কিন্তু করযোগ্য সরকারি সিকিউরিটির সুদের উপর উৎসস্থলে কর কর্তন করা হয়। 4 নম্বরে, মোট সুদের রূপান্তরের ক্ষেত্রে করমুক্ত সরকারি সিকিউরিটি মোট সুদে রূপান্তর করার প্রয়োজন হয় না, কিন্তু করযোগ্য সরকারি সিকিউরিটি যেহেতু এর সুদের ওপর উৎসস্থলে কর কর্তন করা হয়, সেজন্য মোট আয় নির্ণয়ের সময় এর সুদকে মোট সুদে রূপান্তর করা হয়। 5 নম্বরে, অনুমোদিত খরচ এর দৃষ্টিকোণ থেকে করমুক্ত সরকারি সিকিউরিটির ক্ষেত্রে কোনো খরচই অনুমোদনযোগ্য নয়। করবাদ সরকারি সিকিউরিটির ক্ষেত্রে আয়কর অধ্যাদেশের 23 ধারায় উল্লিখিত খরচসমূহ অনুমোদনযোগ্য। তাহলে আমরা আলোচনা শেষে বলতে পারি, করমুক্ত সরকারি সিকিউরিটি এবং করযোগ্য সরকারি সিকিউরিটি উভয়ই সরকারি সিকিউরিটি হলেও এদের মধ্যে উল্লিখিত পার্থক্যসমূহ বিদ্যমান রয়েছে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে একটি সমস্যা দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা সমস্যাটি এবং
এটি কিভাবে সমাধান করব তা নিয়ে আলোচনা করি। সমস্যাটি হলো, নিম্নলিখিত তথ্যাবলী হতে জনাব রাহিদ এর 2018-19 আয়বর্ষে সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয় করো। তথ্যাবলীসমূহ হলো: 1 নম্বরে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 32,000 টাকা। 2 নম্বরে বাণিজ্যিক সরকারি সিকিউরিটির সুদ 24,000 টাকা। 3 নম্বরে কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 10,000 টাকা। 4 নম্বরে 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 30,000 টাকা। 5 নম্বরে 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি 2 লাখ টাকা। 6 নম্বরে জিরো কুপন বন্ডের সুদ 24,000 টাকা। 7 নম্বরে সুদ আদায়ে ব্যাংক 6,520 টাকা চার্জ করেছে। উল্লেখিত তথ্যাবলীর আলোকে জনাব রাহিদের 2018-19 আয়বর্ষে সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা দেখি কিভাবে সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয় করতে হয়। করদাতা হচ্ছেন জনাব রাহিদ। আয়বর্ষ হচ্ছে 2018-19 এবং করবর্ষ হচ্ছে 2019-20। আমরা জানি করদাতা যে বর্ষে আয় করেন তার পরবর্তী বর্ষে তাকে কর প্রদান করতে হয়। তাই আয়বর্ষের পরবর্তী বর্ষই হচ্ছে করবর্ষ। সিকিউরিটি সুদ খাতে আয় ধারা 22। সমস্যাটিতে 1 নম্বরে দেয়া ছিল করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 32,000 টাকা বাদ অকরধার্য সম্পূর্ণ, অর্থাৎ করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ সম্পূর্ণই অকরধার্য হবে। এক্ষেত্রে কোনো টাকাই করদাতার মোট আয়ের সাথে যুক্ত হবে না। 2 নম্বরে করবাদ সরকারি সিকিউরিটির সুদ 24,000 টাকা গুণ 100/95। এক্ষেত্রে সমস্যাটিতে করবাদ সরকারি সিকিউরিটির সুদকে করবাদ বাণিজ্যিক সিকিউরিটির সুদ মনে করে সমাধান করা হলো। বর্তমানে বাণিজ্যিক সিকিউরিটির সুদের উপর উচ্ছেদ কর কর্তনের হার 5%। তাই করবাদ সরকারি সিকিউরিটির সুদ 25,263 টাকা করদাতার মোট আয়ের সাথে যুক্ত হবে। 3 নম্বরে কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 10,000 টাকা। 4 নম্বরে 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 30,000 টাকা। 5 নম্বরে 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 2 লাখ টাকার উপর 12%, তাহলে হয় 24,000 টাকা। 6 নম্বরে জিরো কুপন বন্ডের সুদ মোট ধরে 24,000 টাকা। আমরা আগেই জেনেছি জিরো কুপন বন্ডের সুদ সম্পূর্ণই অকরধার্য।
তাই এক্ষেত্রেও কোনো টাকাই করদাতার মোট আয়ের সাথে যুক্ত হবে না। তাহলে করদাতার সিকিউরিটির সুদ খাতে বিভিন্ন আয়ের পরিমাণ হচ্ছে 89,263 টাকা। এখান থেকে বাদ যাবে অনুমোদনযোগ্য খরচসমূহ বা ব্যাংক চার্জ। ব্যাংক চার্জ হচ্ছে 4,600 টাকা। ব্যাংক চার্জ বাদ দেওয়ার পরে করদাতার সিকিউরিটির সুদ খাতে মোট আয় হচ্ছে 85,257 টাকা। তাহলে আমরা বলতে পারি জনাব রাহিদ 2018-19 আয়বর্ষে সিকিউরিটির সুদ খাতে 85,257 টাকা আয় করেন। শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা এখন দেখি ব্যাংক চার্জ আদায় করার নিয়ম। সুতরাং আমরা বলতে পারি অনুমোদনযোগ্য ব্যাংক চার্জ ইকুয়াল টু 6,520 টাকা গুণ খরচ অনুমোদিত সুদ 89,263 টাকা ভাগ মোট প্রাপ্ত সুদ 1,45,263 টাকা ইকুয়াল টু 4,600 টাকা। এখানে মোট প্রাপ্ত সুদ হচ্ছে করদাতা বিভিন্ন খাত থেকে যে সুদ প্রাপ্ত হন সেগুলোর যোগফল। করদাতা করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 32,000 টাকা, করবাদ সরকারি সিকিউরিটির সুদ 25,263 টাকা, কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 10,000 টাকা, 10% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 30,000 টাকা, 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 24,000 টাকা এবং জিরো কুপন বন্ডের সুদ 24,000 টাকা। তাহলে করদাতার মোট প্রাপ্ত সুদ হল 1,45,263 টাকা। এখান থেকে খরচ অনুমোদিত সুদ হবে করবাদ সরকারি সিকিউরিটির সুদ 25,263 টাকা, কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 10,000 টাকা, 10% বাণিজ্যিক সিকিউরিটির সুদ 30,000 টাকা এবং 12% অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 24,000 টাকা। তাহলে খরচ অনুমোদিত সুদ হয় 89,263 টাকা। এভাবে অনুমোদনযোগ্য ব্যাংক চার্জ বের করে করদাতার সিকিউরিটির সুদ খাতে আয় হতে বাদ দিয়ে সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয় করতে হবে। শিক্ষার্থীবৃন্দ, আমরা এই স্লাইডে আরেকটি সমস্যা দেখতে পাচ্ছি। সমস্যাটি হচ্ছে নিম্নলিখিত তথ্যাবলী হতে
জনাব সিয়ান এর 2018-19 আয়বর্ষে সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয় করো। ক 10%, করমুক্ত সরকারি সিকিউরিটি 75,000 টাকা। খ কর অগ্রিম সরকারি সিকিউরিটি সুদ 4,000 টাকা। গ অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 12,000 টাকা। ঘ অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি সুদ 10,000 টাকা। ঙ জিরো কুপন বন্ডের আয় 15,000 টাকা। করমুক্ত ও কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ আদায়ের জন্য ব্যাংক চার্জ যথাক্রমে 175 টাকা ও 225 টাকা এবং 300 টাকা জিরো কুপন বন্ডের জন্য। বাণিজ্যিক সিকিউরিটির সুদ আদায়ের জন্য কমিশন বাবদ ব্যাংক 700 টাকা কর্তন করে। এছাড়াও অনুমোদিত বাণিজ্যিক ঋণপত্র ক্রয়ের জন্য ব্যাংক থেকে 6% সুদে 1,20,000 টাকা ঋণ গ্রহণ করা হয়। এ সকল তথ্যাবলীর আলোকেই জনাব সিয়ান এর 2018-19 আয়বর্ষে সিকিউরিটির সুদ খাতে মোট আয় নির্ণয় করতে হবে। তাহলে চলো আমরা সমস্যাটি সমাধান করি। করদাতা হচ্ছেন জনাব সিয়ান। আয়বর্ষ হচ্ছে 2018-2019 এবং করবর্ষ হচ্ছে 2019-2020। সিকিউরিটির সুদ খাতে আয় নির্ণয়। সিকিউরিটির সুদ খাতে আয় ধারা 22। সমস্যাটির কতে বলা হয়েছে 10% করমুক্ত সরকারি সিকিউরিটি 75,000 টাকা। তাই করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ 75,000 টাকা ইন্টু 10% ইকুয়াল টু 7,500 টাকা বাদ অকরধার্য সম্পূর্ণ। কারণ আমরা জানি করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ সম্পূর্ণই অকরধার্য। তাহলে এর কোনো টাকাই মোট আয়ের সাথে যুক্ত হবে না। খ কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 4,000 টাকা। এর থেকে বাদ যাবে ব্যাংক চার্জ 225 টাকা। তাহলে কর অগ্রিম সরকারি সিকিউরিটির সুদ 3,775 টাকা করদাতার মোট আয়ের সাথে যুক্ত হবে। গ অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 12,000 টাকা। এখান থেকে বাদ যাবে কমিশন এবং ঋণের সুদ। কমিশন 700 টাকা গুণ 12/22 ইকুয়াল টু 382 টাকা এবং ঋণের সুদ 1,20,000 টাকার উপর 6% ইকুয়াল টু 7,200 টাকা। তাহলে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ থেকে মোট বাদ যাবে 7,582 টাকা। এক্ষেত্রে অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ থাকবে 4,418 টাকা, যা করদাতার মোট আয়ের সাথে যুক্ত হবে। এরপরে ঘ নম্বরে অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ 10,000 টাকা গুণ 100/95। তাহলে সুদ হচ্ছে 10,526 টাকা। এখান থেকে বাদ যাবে কমিশন 700 গুণ 10/22। কমিশন হচ্ছে 318 টাকা। তাহলে অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটির সুদ হয় 10,208 টাকা, যা করদাতার মোট আয়ের সাথে যুক্ত হবে। এরপরে ঙ নম্বরে আছে জিরো কুপন বন্ডের আয় 15,000 টাকা। এক্ষেত্রে জিরো কুপন বন্ডের আয় সম্পূর্ণই অকরধার্য। তাই কোনো টাকাই করদাতার মোট আয়ের সাথে যুক্ত হবে না। তাহলে আমরা
বলতে পারি জনাব সিয়ান 2018-2019 আয়বর্ষে সিকিউরিটি সুদ খাতে মোট 18,401 টাকা প্রাপ্ত হন। সমস্যাটি ভালোভাবে বোঝার জন্য কিছু বিষয় তোমাদেরকে টিকা হিসেবে দেখানো হয়েছে। 1 নম্বরে করমুক্ত সরকারি সিকিউরিটির সুদ এবং জিরো কুপন বন্ডের আয় সম্পূর্ণ করমুক্ত বিধায় আদায় খরচ বিবেচনা করা হলো না। 2 নম্বরে বর্তমানে অনুমোদিত ও অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি অস্তিত্ব না থাকায় অনুমোদিত বাণিজ্যিক সিকিউরিটি এবং অননুমোদিত বাণিজ্যিক সিকিউরিটিকে কর বাদ শরিয়া ভিত্তিক বাণিজ্যিক সিকিউরিটি ধরে সমস্যাটি সমাধান করা হলো। শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম আশা করি তোমরা সকলেই তা বুঝতে পেরেছ। এই অধ্যায়টির আরও বেশ কিছু সমস্যা রয়েছে। এই সমস্যাগুলো তোমরা বাসায় অনুশীলন করবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ অল। সি ইউ অ্যাগেইন। আল্লাহ হাফেজ।